Press the bell icon on the YouTube app and never miss another update. ঘটনাটা আমি ভুলতে পারি, বোধহয় ভোলা যায় না বলে, আর বারবার প্রশ্ন জাগে নিজের মনে। সেদিন আমি ঠিক দেখেছিলাম তো? না, একটু ভুল হলো। সেদিন নয়, সে রাতে আমি ঠিক দেখেছিলাম তো। স্টেশনের নাম সাতবাহিনী। জীবনে কখনো তার নাম শুনিনি, তবে তাতে বিন্দুমাত্র অসুবিধে নেই। সেলসের লাইনে কাজ করি, নাম না জানা জায়গা চষে বেড়ানোই আমাদের কাজ। সেসব জায়গায় জিনিস বিক্রি করে একটা আলাদাই মজা। আমাদের কোম্পানি একটা অদ্ভুত যন্ত্র বের করেছে। যন্ত্রটার কাজ হলো মশা মাছি পোকা মাকড় তাড়ানো। দেখতে ছোটখাটো, অনেকটা ওই সেলুলার ফোনের মতো। ভিতরে যত রাজ্যের ইলেকট্রিক সার্কিট। তবে যন্ত্রটা কাজ করে আল্ট্রাসনিক নীতিতে, অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ তৈরি করে এমন যে মশা মাছি সবকিছু একেবারে পরিত্রায় চিৎকার করে পালাতে থাকে। অথচ মানুষের কান সেই শব্দ মোটেই শুনতে পায় না। বিজ্ঞান আমি জানি না, আর সত্যি কথা বলতে বুঝিও না। কিন্তু যন্ত্রটা খদ্দেরকে গোছাতে হলে তার ভেতরকার ব্যাপার স্যাপার খানিকটা আইডিয়া থাকা দরকার। তাই ঠিক সেইটুকুই আমাদের কোম্পানির এক ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিয়েছিলাম। বলতে পারেন মোটামুটি মুখস্থই করে নিয়েছে। কোম্পানির সঙ্গে কথা ছিল গোমো, বারডিহি আর ডেরিহি, এই তিনটে বেল্ট আমি 2 সপ্তাহের মধ্যে কভার করব। মাইনে ছাড়াও আমাদের কমিশনের ব্যাপারটা ছিল বেশ অ্যাট্রাক্টিভ। তাই যথেষ্ট উৎসাহ নিয়ে ট্যুরে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে হাওড়া থেকে চলে গেছি গোমোস জংশন। সেখানে দিন 5 কাজ করেছি। তারপর একদিন বিকেলে গোমো থেকে পাটনাহাতি এক্সপ্রেস ধরে রাত 9:30 নাগাদ পৌঁছে গেছি বারডিহি। বারডিহিতে বেশি যন্ত্র বিক্রি করতে পারিনি, কে জানে কপালটাই বোধহয় খারাপ ছিল। তাই দিন 3 পরেই মনমরা অবস্থায় চড়ে বসেছি বারডিহি ডেরি প্যাসেঞ্জারে। জায়গা দুটোর দূরত্ব মাত্র 140 কিলোমিটার, কিন্তু টিকটিক করে চলা গোদাইল অসলো প্যাসেঞ্জার ট্রেনটা যে বেশ লেট করবে সেটা গোড়াতেই বুঝতে পেরেছিল। শীতের সময়, তাই ডাল্টনগঞ্জ পেরোতে না পেরোতেই বাইরেটা বেশ অন্ধকার হয়ে এলো। মাঠ ঘাট গমের ক্ষেত যা কিছু দেখছিলাম সব মুছে মুছে যাচ্ছিল আস্তে আস্তে। গারওয়া রোড জাংশন পেরোতেই আমার একটু তন্দ্রার মতো এসছিল। হঠাৎই কোমরে আটা পেজারটা পি পি শব্দ করে বেজে উঠল। তাড়াহুড়ো করে যন্ত্রটা চোখের সামনে তুলে ধরতেই মেসেজটা চোখে পড়ল। হেডকোয়ার্টার থেকে নির্দেশ এসে এখনই বারডিহিতে ফিরে যেতে হবে। সেখানে কোম্পানি জরুরি ভিত্তিতে 20 পিস পোকামাকড় তাড়ানোর যন্ত্র চাইছে। বারডিহির কাজ সেরে তবেই যেন আমি ডেরির জন্য রওনা হই। ইলেকট্রনিক ক্রমেই যে বিরক্তিকর হয়ে উঠছে, পেজার আর সেলুলার ফোন তার জলজান্ত প্রমাণ। শীতের সন্ধ্যায় প্যাসেঞ্জার ট্রেনে শান্তি করে একটু ঝিমোবো, তারও উপায় নেই। কিন্তু বিরক্তির সত্ত্বেও সামান্য প্রলোভন উঁকি দিল আমার মনে, কারণ 20 পিস যন্ত্রের বিক্রি কমিশন নিতান্তই ফেলনা হবে না। বারডিহিতে কোথায় যেতে হবে সে হদিশও পাওয়া গেল পেজারি। এখন শুধু ট্রেন থামলেই নেমে পড়ার অপেক্ষা। কম্বল মুড়ি দেওয়া দেহাতি এক সঙ্গীকে 3 ডাকাডাকি করার পরে জানতে পারলাম স্টেশন সাতবাহিনী। অজ্ঞতা ট্রেন থামতেই হাড় কাঁপানো ঠান্ডায় নেমে পড়লাম সাতবাহিনীতে। সাত বোনের কোনো কাহিনী থেকেই এই স্টেশনের নাম রাখা হয়েছে কিনা কে জানে, তবে যেখানে আমি নামলাম তা স্টেশন না, শ্মশান বেশি মনে হল। আমার সঙ্গে একটা হাত ব্যাগ আর একটা বিশাল ভারী সুটকেস। সুটকেসে রয়েছে আমাদের কোম্পানির তৈরি ইনসেক্ট সেন্টিনেল, যাকে আমরা সংক্ষেপে আইএস বলি।
শীতের ভারী বাতাসে করুণ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম কাঁকড় চড়ানো নিচু প্ল্যাটফর্মে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাস আমাকে জড়িয়ে রইল। ভূতে আমার তিলমাত্র বিশ্বাস নেই, তাছাড়া ট্রাভেলিং সেলসম্যানদের ভূতের ভয় থাকলে চলে না। কিন্তু স্বীকার করতে লজ্জা নেই, সাতবহিনীর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চারপাশটা কেমন যেন ভুতুরে ভুতুরে ঠেকছিল। প্ল্যাটফর্মে টিমটিম করে দুটো ন্যাড়া বাল্ব জ্বলছে, দেখে মনে হচ্ছিল ওদেরও শীত করছে, আর কুয়াশার চাপে ওদের আলো বেশি দূর ঠিকরে যেতে পারছে না। সামনে পিছনে তাকালে গাঢ় আধার, আর তার ফাঁক ফোকরে কোথাও একটা দুটো আলোর ফুটকি, আর আকাশে আধখানা চাঁদ, তাকে ঘিরে সহচর কয়েকটি তারা। একটা অদ্ভুত ধরনের ডাক আমার কানে আসছিল ঠিকই, তবে সেটা ঝিঝি নয়, হয়তো অন্য কোনো পোকামাকড়। আর মাঝে মাঝে একটা কনকনে বাতাসের ঢেউ আমার জ্যাকেট সোয়েটারের অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়ে একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মের উপরে খানিকটা দূরে একটা ছোট ঘরগোছের ব্যাপার চোখে পড়ল। বোধহয় স্টেশন মাস্টারের ঘরটার হবে। সে যাই হোক, আগে ওখানে গিয়ে আশ্রয় নেওয়াটা দরকার, নইলে এই ঠান্ডায় নির্ঘাত স্ট্যাচু হয়ে যেতে হবে। সুটকেস আর ব্যাগ তুলে আমি ঘরটার দিকে রওনা দিলাম। শীতের কামড়ে হাত পায়ের জোরগুলো প্রায় অকেজো হয়ে পড়েছে। গায়ের জোর নয়, স্রেফ মনের জোরে এগিয়ে চললাম। বারবার তেনজিং নরগে এবং এডমান্ড হিলারির কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল আমার চারপাশে বরফ পড়ছে। ঘরের কাছাকাছি পৌঁছে গেছি। এমন সময় গাঢ় অন্ধকারের আড়াল থেকে একটা অদ্ভুত প্রাণী আমার সামনে এসে দাঁড়ালো। প্রাণী বলছি, কারণ তার সারাটা শরীর কম্বল দিয়ে ঢাকা, অনেকটা কবন্ধের মতো। তবে মাথার কাছটা সামান্য ফাঁক লক্ষ্য করলাম। সেই ফাঁকের ভেতর দুটো চোখ স্পষ্ট জ্বলজ্বল করছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে এই মানুষটা? कहाँ जाओगे महाराज? জড়ানো ভারী গলায় কবন্ধ প্রশ্ন করল। আমি কোনো রকমে তাকে বোঝালাম আমি বারডিহি ফিরতে চাই। তাতে জানতে পারলাম সকাল 7:15 আগে কোনো ট্রেন নেই, কারণ ডেহেরি আর বারডিহি প্যাসেঞ্জার ওই সময় সাতবহিনীতে আসে। তারপর সে জড়ানো গলায় বলল, कोई बात नहीं, রাতটা মাস্টারজির কামরায় থেকে যান। আমি যেন এই নিমন্ত্রণের জন্যই অপেক্ষা করছিলাম। সুতরাং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঢুকে পড়লাম মাস্টারজির ঘরে। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকতেই কেমন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। ঘরটা যেমন বিচিত্র, তেমনি ঘরে 3 জন মানুষ। জানি এরপর আমি যা বলবো সেটা বিশ্বাস হওয়া কঠিন, কিন্তু আমার মিথ্যে বলার কোনো উপায় নেই। ঘরে ঢুকতেই আমার মনে হলো ঠান্ডাটা যেন বেশ কয়েক গুণ বেড়ে গেছে। আজও মনে পড়ে ব্যাপারটাতে আমি বেশ অবাক হয়ে গেছিলাম, কিন্তু পোড়খাওয়া সেলসম্যানের সহজাত স্মার্টনেসে অবাক ভাবটাকে চট করে সামনে নিলাম। তারপর ঘরে হাজির 3 জন মানুষের দিকে একটা শুকনো হেসে ঢুকে পড়লাম ঘরের অন্দরে। তারপর দরজাটা আবার ভেজিয়ে দিল। চুনসুরকির গাঁথুনি দিয়ে তৈরি ঘরটা মাপে মাঝারি, হয়তো 10x15 হবে। ঘরের মাথায় টিনের চাল, সেখান থেকে একটা বাল্ব ঝুলছে। ভোল্টেজ কম থাকার দরুন আলোটা কেমন লালচে দেখাচ্ছে। বাল্বের প্রায় গা ঘেঁষে ঝোলানো রয়েছে একটা বড় মাপের সিলিং ফ্যান। বাল্বটা ফ্যানের ওপর দিকে থাকায় ঘরের মেঝেতে দেওয়ালের ফ্যানের বিচিত্র ছায়া পড়েছে। একটা ব্লেডের ছায়া ঘরের মানুষগুলোর গায়ের ওপর দিয়ে চলে গেছে দেওয়াল পর্যন্ত। ঘরে জানলা দুটো, কিন্তু ঠান্ডার জন্য দুটোই বেশ ভালো করে বন্ধ করা। ঘরের বাঁ দিক ঘেঁষে বেশ বড় মাপের চৌকো কাঠের টেবিল, আর একদিকে একটা সাবেকি চেয়ার, মাস্টারজির চেয়ার।
তার পাশে একটা যন্ত্র রাখা আছে, বোধহয় খবর পাঠানো টরে টক্কা যন্ত্র। টেবিলে বেশ কিছু কাগজপত্র ডাঁই করে রাখা রয়েছে, আর তার মাঝে একটা বড় মোমবাতি দাঁড় করানো। আর টেবিলের শেষ প্রান্তে একটা কালো রঙের ধুলো পড়া টেলিফোন। চেহারা দেখে মনে হয় গত 5 বছরে ওটা আর কখনো ব্যবহার করা হয়নি। টেবিলের এপাশে আরো দুটো চেয়ার, কাঠ, পেরেক আর টিনের পাত দিয়ে যথাসাধ্য তাপ্তি মারা। তারই একটার হাতলে একটা নস্যি রঙের কম্বল ভাঁজ করে রাখা। কম্বলের কাছাকাছি কয়েকটা মশা উঠছে, পিনপিন করে শব্দ হচ্ছে। ঘরের 3জন মানুষ এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে চাপা গলায় কথা বলছিল। তাদের ঘিরে সিগারেটের অথবা বিড়ির ধোঁয়া উঠছিল। আমার শুকনো হাসির উত্তরে একজন উষ্ণ অভ্যর্থনা জানালো আমাকে, आइए साहब आइए, बेफिक्र रहिए, ट्रेन टाइम पे आ जाएगी। কথায় বোঝা গেল এই ঘরটা বেশ কিছুদিন ধরেই ওয়েটিং রুমের ভূমিকা পালন করছে। দিনে না হোক, অন্তত রাতের বেলায়, নইলে আমাকে দেখা মাত্রই ট্রেনের সময় মতো এসে যাবে, এই ঘোষণার কি মানে? শীতের প্রকোপ বেড়ে উঠতেই বেশ খানিকটা অবাক হয়েছিলাম, কিন্তু তার চেয়েও বেশ অবাক হলাম ঘরের মানুষগুলোকে দেখে। আগেই বলেছি, ভূতের ওপর আমার বিন্দুমাত্র আস্থা নেই, আর এই 3জনকে দেখে মোটেও চোর ডাকাত বলে মনে হচ্ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমি অবাক হলাম, কারণ 3জনের পোশাক আশাক একেবারে 3 রকমের। মানে দেখেই বোঝা যাচ্ছিল এই 3জনের শিক্ষা, দীক্ষা, রুচি, সাচ্ছল্যতা এসবের মধ্যে কোনো মিল নেই। অথচ ওরা 3জন কাছাকাছি গোল হয়ে দাঁড়িয়ে বেশ ঘনিষ্ঠভাবেই কথা বলছিল। প্রথমজন, যিনি আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, হঠাৎ টেবিলের কাছে গিয়ে সাবেকি চেয়ারটায় বসে পড়লেন। অর্থাৎ তিনিই বোধহয় মাস্টারজি। তার পরনে গরম কাপড়ের তৈরি কালচে রঙের প্যান্ট, গাঢ় সবুজ সোয়েটারের ওপরে ঘন নীল রঙের প্রিন্স কোট এঁটে বসেছে। চেহারাটা মোটার দিকে হওয়ায় কোটটা মধ্যপ্রদেশ বরাবর যথেষ্ট ফুলে রয়েছে। কোটের পকেট থেকে উঁকি মারছে দমড়ানো কুঁচকানো একটা রুমাল, আর 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাস্টারজি রং ময়লা, গলায় মাথায় মাফলার, গোলগাল মুখে বয়সের ভাঁজ, ঠোঁটের ওপর কাঁচা পাকা ঝাঁটা গোঁফ, ভুরু জোড়া, প্রায় গোফেরই আত্মীয়। মাথার যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যায় ভদ্রলোকের অবস্থা একরকম ইন্দ্রলুপ্ত। মাস্টারজি শব্দ করে নাক টানলেন কয়েকবার, তারপর পকেটে রুমালটি বের করে নাকটি বাগিয়ে ধরে ঝাড়া দিলেন 2 বার। রুমাল পকেটে রেখে সিগারেটের 2টো টান দিয়ে একটু সামলে নিয়ে আমাকে হিন্দিতে বললেন, बैठिए, उस चेयर पे बैठिए। হাতলে কম্বল ঝোলানো চেয়ারটা পেরিয়ে আমি পরের খালি চেয়ারটার কাছে গেলাম। হাতে সুটকেস ও ব্যাগ মেঝেতে নামিয়ে আমি বসে পড়লাম চেয়ারে। প্রায় সঙ্গে সঙ্গেই ঠান্ডায় শিউরে উঠলাম। পাশের চেয়ারের কম্বলটা আমার গায়ে দিতে ইচ্ছে করলো, কিন্তু কার না কার কম্বল গায়ে দেওয়া ঠিক হবে না, এই কথা ভেবে চুপ করে রইলাম। ঠিক তখনই ঘরের বাকি 2জন মানুষ টেবিলের কাছে এসে দাঁড়ালো। আমার দুপাশে 2জন, বাল্বের আলোয় ওদের অদ্ভুত ছায়া পড়েছে টেবিলে ও মেঝেতে। একজনের চেহারা নিতান্তই কুলিকামিন গোছের, গায়ের জামা কাপড়ও সেই রকম, মোটা সোটা কুচকুচে কালো রং, চোখ লালচে, আর গা থেকে কেমন একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। 2 আঙুলে টিপে ধরা একটা বিড়িতে শেষ টান দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। কিন্তু 3য় জনের চেহারা আর পোশাক তাক লাগিয়ে দেবার মতো। ফর্সা সুন্দর মুখে আভিজাত্যের ছাপ, পরিষ্কার করে দাড়ি গোঁফ কামানো,
বয়স 35-36 হবে। পরনে হালকা ছাই রঙের 3 পিস স্যুট, গলায় টাই, চোখে রিমলেস চশমা। ভদ্রলোকের ডান হাতের মধ্যমা আর অনামিকায় সোনা বাঁধানো দুটো পাথরের আংটি, আর কপালের বাঁ দিকে একটা বড় লালচে তিল। চেয়ারে বসে খানিকটা স্বস্তি পেয়েছিলাম, তবে শীত একটুকুও কমেনি। তার ওপর এই অদ্ভুত ঘরে এই 3জন মানুষের জোট আমাকে হতবাক করে দিয়েছে। কিন্তু উপায় কি? রাতটা 4জনে মিলেই কাটাতে হবে। সিগারেটের তেষ্টা পাওয়ায় একটা সিগারেট বের করে লাইটার জেলে ধরলাম। সিগারেটের শুকটান দিয়ে কিছুক্ষণ চুপ করে কেটে যাওয়ার পর কি বলবো ভাবছি। এমন সময় মাস্টারজি আমাকে বিপদ থেকে বাঁচালেন। বললেন, আপনাকে দেখে তো সেলসম্যান মনে হচ্ছে। আশ্চর্য, কি করে উনি বুঝলেন আমি সেলসম্যান? এই 5 বছর সেলসে চাকরি করে করে আমার চেহারে কি সেলসম্যানের স্পষ্ট ছাপ পড়ে গেছে? না না, সেরকম কোনো ছাপ আবার হয় নাকি? আমার অবাক ভাব দেখে চাপা হাসলেন মাস্টারজি। ছোট হয়ে আসা সিগারেটটা টেবিলে রাখা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে বললেন, অবাক হওয়ার কিছুই নেই। প্যাসেঞ্জার দেখে দেখে আমার চোখ একেবারে এক্সপার্ট হয়ে গেছে। তা কি বিক্রি করেন আপনি? আমি এবার একটু উৎসাহ পেলাম। মাস্টারজিকে ইনসেক্ট সেন্টিনেলের কথা বললাম। ভাবলাম, যাকগে, আমার যন্ত্রে গুণপনা জাহির করেই ঘন্টা 3-4 কাটিয়ে দেবার চেষ্টা করব। কিন্তু তার আগেই আমার বাঁ দিকে দাঁড়ানো স্যুট পরা ভদ্রলোক ধপ করে বসে বললেন দ্বিতীয় খালি চেয়ারটায়। সামান্য হেসে বললেন, আমিও তো এক সময় এই লাইনে ছিলাম। সোলার ল্যান্টার্ন, ওই মানে সৌর লন্ঠন বিক্রি করতাম। আপনি হয়তো নাম শুনে থাকবেন, চ্যাম্পিয়ন ব্র্যান্ড সোলার ল্যান্টার্ন। নাম না শুনে থাকলেও আমি সৌজন্যতার খাতিরে ঘাড় নাড়লাম। ওকে একটা সিগারেট অফার করাতেই মাথা নেড়ে নো নো থ্যাঙ্কস বললেন। বাইরে ট্রেনের হুইসেল শোনা গেল। ঘটানঘট শব্দ তুলে ঝড়ের বেগে ছুটে গেল কোনো এক এক্সপ্রেস ট্রেন। ঘরটা থরথর করে সামান্য কেঁপে উঠল। মাথার ওপরে বিশাল ফ্যানটা দুলে উঠল কয়েকবার, আর তার ব্লেডের ছায়া ঘরের মেঝেতে জীবন্ত প্রাণীর মতো নড়তে লাগলো। ট্রেনের হুইসেল শোনা গেল আবার, দূর থেকে ভেসে আসা, আর তার ছুটে যাওয়ার শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। যতদূর জানি কোনো স্টেশন দিয়ে থ্রু ট্রেন পাস করতে হলে সিগন্যাল সবুজ করে দিতে হয়। কিন্তু মাস্টারজি তো আমাদের সঙ্গেই বসে আছেন, তাহলে সিগন্যালের কাজটা করলো কে? কে আবার? জগমোহন, আমার পোর্টার। গোপের ফাঁকে হাসলেন মাস্টারজি। ভদ্রলোকের দিকে আশ্চর্য ক্ষমতা। না বলা প্রশ্ন দিব্যি টের পেয়ে যান। আমি কৌতূহলের নজরে তাকে জরিপ করলাম, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। জগমোহন নিশ্চয়ই প্ল্যাটফর্মে দেখা কম্বল মুড়ি দেওয়া সেই কবন্ধ, আর এখন আমার ডান দিকে জুবুতুবু হয়ে দাঁড়িয়ে আছে তারই কোনো ভাইরা ভাই। এই লোকটার পরিচয় এখনো আজ করতে পারিনি। প্রায় সঙ্গে সঙ্গেই লোকটা বলল, আমার নাম রামাইয়া, গ্যাংম্যান, মানে একসময় গ্যাংম্যান ছিলাম। বছর 4 হলো চাকরি ছেড়ে দিয়েছি। কাছাকাছি এই ঝুপড়িতেই থাকি। মাঝে মাঝে আমি মাস্টারজির সাথে গল্প করতে আসি, বিরজুবাবুর মতন। কথা শেষ করে ফিটফাট প্রাক্তন সেলসম্যানের দিকে হাত দেখালো রামাইয়া। ভদ্রলোক হাত জোড়ো করে নমস্কার জানালেন আমাকে। বললেন, আমার নাম ব্রিজমোহন শ্রীবাস্তব। আমিও প্রতি নমস্কার করে নিজে পরিচয় দিলাম। আমাদের গল্পগুজব চলতে লাগলো, আর মাঝে মাঝে সিগারেট। আমি ভাঙা ভাঙা হিন্দিতেই কাজ চালাচ্ছিলাম। কথাবার্তার ফাঁকে একবার হাত ঘড়ি দেখলাম, সবে 9:30। সেটা লক্ষ্য করে মাস্টারজি বললেন, এর মধ্যেই ঘড়ি দেখছেন? আপনার ট্রেন তো
সেই সকালে। ব্রিজমোহন শ্রীবাস্তব সে কথা শুনে বললেন, এর মধ্যেই বড় হয়ে গেলেন? আমাদের তো বড় হলে চলে না। আমাদের ট্রেন আসবে সেই রাত 10টায়। শেষের কথাটা অবশ্য রামাইয়া বলল। আমাদের মানে কাদের? তাহলে ব্রিজমোহন আর রামাইয়া কি সহযাত্রী? তাছাড়া রাত 10টায় কোন ট্রেনই বা আসবে? কোথায় যাওয়ার ট্রেন? একটা শীতের ঢেউ পাক খেয়ে গেল আমাকে ঘিরে। শ্রীবাস্তবের মুখ চোখ কেমন অদ্ভুত হতে লাগছিল। যখন উনি কথা বলছেন, হাসছেন, তখন সবকিছু ঠিকঠাক মনে হলেও ওর চোখ জোড়ায় কোনো রকম ছায়া পড়ছে না। চোখ দুটো যেন মরা কই মাছের মতো, তীক্ষ্ণ অথচ প্রাণহীন। হঠাৎই আমার কোমরের কাছ থেকে পি পি শব্দ উঠল। আবার সেই হতচ্ছাড়া পেজার। দেখি আবার কি খবর পাঠালো হেডকোয়ার্টার। শ্রীবাস্তব আর মাস্টারজি প্রায় একসঙ্গেই বলে উঠলেন, কি পেজার নাকি? আমি মাথা নেড়ে বললাম, আগে হ্যাঁ। তারপর যন্ত্রটা কোমর থেকে খুলে চোখের সামনে ধরলাম। মেসেজ রিসিভ করতে গিয়ে অবাক হলাম। কোথায় মেসেজ? শুধু সারি সারি জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠেছে পেজারে। বহু চেষ্টা করেও এই অদ্ভুত মেসেজ আমি পড়তে পারলাম না। মাস্টারজির টেবিলের ওপারে ঠিক উল্টো দিকে বসে আছেন। পেজারের মেসেজ কোনো মতেই ওর দেখার কথা নয়, কিন্তু উনি গলা খাঁকড়ানি দিয়ে বললেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি কখন কি করে বসে কোনো বিশ্বাস নেই। তবে ওই জিজ্ঞাসা চিহ্নই যে জীবনের সার। তুলসীদাস বলে গেছেন, মায়া ছায়া একসি বিরল জানে কয়, ভক্তকে পাছে লাগে সম্মুখ ভাগে সয়। মানে মায়া ছায়া সবই এক। শেষটা উনি বিড়বিড় করে কি যে বললেন কিছুই বুঝতে পারলাম। অবশেষে ক্ষান্ত হয়ে পেজারটা আবার গুঁজে রাখলাম কোমরে। রামাইয়া ফস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বোটকা গন্ধটা আমার নাকে এসে ঝাপটা মারল। আমার গা গুলিয়ে উঠল। অথচ বাকি দুজন দিব্যি নির্বিকার। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন কোনো একটা ঘটনার জন্য অপেক্ষা করছেন, ট্রেনের জন্য নয়। অবশ্য মাস্টারজির ট্রেন ধরার কথাও নয়। শ্রীবাস্তব হাত নেড়ে মশা তাড়ানোর চেষ্টা করে বললেন, মশার যে বিরক্তি করার কিছুই নেই। গায়ে কামড় না বসেও যদি আশপাশে ওড়ে তাহলেও বিচ্ছিরি লাগে। আমি আবার একটা ছুতোপে একেবারে পাক্কা সেলসম্যানের মতো ঝাঁপিয়ে পড়লাম। ঝুঁকে পড়ে সুটকেস খুলে একটা যন্ত্র বের করে নিলাম। কে বলতে পারে, যন্ত্রটা দেখে শুনে মাস্টারজি আর শ্রীবাস্তব হয়তো একটা করে কিনে নিল। তাছাড়া কোম্পানির প্রচারও খানিকটা হয়ে যাবে। একটা আইএস মাস্টারজির টেবিলে রেখে যন্ত্রটার গুণাগুণ সম্পর্কে সাতকাহন বলতে শুরু করলাম। মাস্টারজিকে 3 নম্বর সিগারেট অফার করে বললাম, যন্ত্রটা চালু করলেই এর অ্যাকশন আপনি দেখতে পাবেন। এই ঘরের সবকটা মশা পালিয়ে গিয়ে একেবারে রেল লাইনের ওপারে শেল্টার নেবে। মাস্টারজি সিগারেটের ধোঁয়া ছেড়ে বার কয়েক নাক টানলেন। ব্রিজমোহনের সাথে তার চোকাচুকি হলো। লক্ষ্য করলাম ওদের দুজনের চোখেই কৌতুক। সেটা আমার আইএস এর প্রতি তাচ্ছিল্য কিনা বুঝতে পারলাম না। মাস্টারজি বিড়বিড় করে বললেন, মশার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়। তবুও আপনি যখন বলছেন তখন চালু করুন। শীত টিত ভুলে গিয়ে আমি যন্ত্রটাকে ঘরের সুইচ বোর্ডের কাছে নিয়ে গেলাম। প্লাগ পয়েন্টে মেন কর্ডের প্লাগটা গুঁজে যন্ত্রটাকে বসিয়ে দিলাম মেঝেতে। তারপর মাস্টারজি আর শ্রীবাস্তবের দিকে একটা অহংকারী ম্যাজিশিয়ানের ভঙ্গিতে তাকালাম। এইবার হাত দুটো শব্দ করে ঝেড়ে নিয়ে হেসে আইএসএস সুইচটা চালু করে দিলাম। বিপর্যয়টা শুরু হলো সঙ্গে সঙ্গেই। আল্ট্রাসনিকের প্রকোপে পিন পিন করে ওরা মশাগুলো যথারীতি পালাতে শুরু করলো ঠিকই, তবে বাকি 3 জন মানুষ, তারা অদ্ভুত আচরণ শুরু করে দিল। জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে মাস্টারজি তড়াক করে চেয়ারের উপর লাফিয়ে উঠে বসলেন।
দোকানে আঙুল ঠেসে ধরে মুখ বিকৃত করে চেঁচিয়ে উঠলেন, बंद कीजिए साहब उस शैतानी मशीन को, बंद कीजिए। শ্রীবাস্তবের অভিজাত তো তখন কোথায় উড়ে গেছে। দোকানে হাত চেপে লাফিয়ে উঠে তিনিও আর জোরানো স্বরে চিৎকার করে কি সব বলছিলেন। বন্ধ করুন, বন্ধ করুন। রামাইয়া পাগল কুকুরের মতো দাপাদাপি করছে সারা ঘরময়, মাঝে মাঝে লাফিয়ে উঠছে শূন্যে আর চেঁচাচ্ছে। সব মিলিয়ে সে এক বিভৎস অবস্থা। অবাক ভাবটা কোনো রকমে কাটিয়ে আমি চট করে আইসের সুইচটা অফ করে দিলাম। যন্ত্রটা তো তেমন কোনো গোলমাল নেই যাতে আল্ট্রাসনিক মানুষের কোনো অসুবিধা করে। তাছাড়া আমার তো কিছু হয়নি, তাহলে এই তিনজন মানুষ এরকম অদ্ভুত আচরণ করল কেন? মাস্টারজি আবার নিজের চেয়ারে বসে পড়েছেন, মাথা ঝুঁকিয়ে বড় বড় শ্বাস ফেলছেন। শ্রীবাস্তব একটা চেয়ারের পিঠে হাত রেখে একরকম যেন ঝুঁকছেন, আর রামাইয়া ঘরের মেঝেতে বসে মাথা ঝোঁকাচ্ছে আর মাঝে মাঝে ভয়ার্ত চোখে দেখছে যন্ত্রটাকে। আমি খুব অপ্রস্তুত অবস্থায় পড়লাম, কি বলবো কি করব ঠিক বুঝতে পারলাম না। এমন সময় বহুদূর থেকে কোনো ট্রেনের হুইসেল শোনা গেল। হুইসেলের শব্দটা অনেকটা আর্ত চিৎকারের মতো শোনালো, আর ঠিক তখনই ঘরের সিলিং ফ্যানটা অতিকায় পেন্ডুলামের মতো ধীরে ধীরে দুলতে শুরু করলো। শ্রীবাস্তব উদ্ভ্রান্ত চোখে তাকালো মাস্টারজির দিকে, চাপা গলায় বলল, মাস্টারজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, সোয়েটার কোট টেনে টুনে ঠিক করে নিলেন যেন এখনই কোথাও বেরিয়ে পড়বেন। আর রামাইয়া তার ক্লান্ত দেহটাকে ভাঁজ ভেঙে কোনো রকমে দাঁড়ালো। আমি ঘড়ি দেখলাম, রাত 10টা বাজতে কয়েক সেকেন্ড বাকি। ট্রেনটা ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছিল, কিন্তু তার ছোটার গতি একটুও কমছে বলে আমার মনে হলো না। এরপর যা হলো তা কি করে আমি শুয়েছি তা আমি জানি না। রামাইয়া এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল, চোখের পলকে ওর মুখ মাথা ছিন্ন ভিন্ন তরমুজের মতো ফেটে চৌচির হয়ে রক্ত ছিটকে গেল চারপাশে। অথচ ওর কবন্ধ দেহটা তখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে আমার দিকে। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তখনও জানি না এরকম অবিশ্বাস্য ঘটনা আরও ঘটবে। রামাইয়ার পর শ্রীবাস্তবের পালা। ওর চিৎকারটা অনেকটা ঘাড় মুটকে দেওয়া মুরগির মতো শোনালো, আর পাটকাঠি ভাঙার মতো মর্মর শব্দ ওর পেটের ওপর আড়াআড়ি তৈরি হয়ে গেল বিভৎস ক্ষতচিহ্ন। সুন্দর পোশাক আশাক রক্তে ভেসে গেল, প্যান্ট বেয়ে রক্তের ঢল গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। সেই অবস্থাতেই এক ভয়ঙ্কর উল্লাস ফেটে উঠল শ্রীবাস্তবের চোখে মুখে। তিনি উত্তেজিতভাবে বলে উঠলেন, ট্রেন এসে গেছে, আমাদের রাত 10টার ট্রেন। মাস্টারজি হাসলেন, উন্মাদের হাসি। হাসতে হাসতেই তার মাফলার জড়ানো গলাটা ফাঁক হয়ে গেল, মাথা ঝাঁকুনিতে ঘুরে উঠল উল্টো দিকে, কিন্তু বাকি দেহটা সোজাসুজি আর মুখোমুখি অ্যাটেনশনের ভঙ্গিতে। রক্ত ছড়িয়ে পড়ছে টেবিলে, আর টেবিলের ওপর কাগজে। কোটের রং গাঢ় নীল হওয়ায় রক্তের দাগ তেমন বোঝা যাচ্ছিল না। ওই অবস্থায় মাস্টারজি কোটের পকেট থেকে রুমাল বের করে নাক ঝাড়লেন। সিলিং ফ্যানটা এখন আরো জোরে দুলছে, ওটার ব্লেডের ছায়া খেলা করছে আমাদের চারজনের গায়ের উপর। মাস্টারজি চলুন চলুন, আর সময় নেই। শ্রীবাস্তব তাড়া দিলেন মাস্টারজিকে। তারপর আমার বিহল চোখের সামনে তিনটে রক্তাক্ত ক্ষত বিক্ষত মানুষ হাত ধরাধরি করে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। ট্রেনের শব্দটা তখন প্ল্যাটফর্মে ঝড় তুলছে। চলে যাওয়ার সময় মাস্টারজির পিঠটা আমি দেখতে পাচ্ছিলাম, আর দেখতে পাচ্ছিলাম পিঠের দিকে ফেরানো তার মুখটাও। সেখানে নানা জায়গায় রক্তের ছিটে, আর প্রশান্ত ভঙ্গিতে চোখ দুটো বোঝা। মাস্টারজির ঠোঁট নড়ে উঠল।
ওরা তিনজন প্ল্যাটফর্মের ওপর দিয়ে তীরের মতো ছুটে গেলেন লাইনের দিকে। অন্ধকারে ওদের আর দেখা গেল না। ট্রেনের চাকার শব্দ রাতের অন্যান্য শব্দের গলায় টিপে ধরল। বুক ফাটানো, রক্তহীন করা আর্তচিৎকার করে ছুটল ট্রেনের হুইসেল। তারপর সব চুপচাপ। শীতের বাতাস আর মশার পিনপিন শব্দ ঘিরে ধরেছিল আমাকে। তার একটু পরেই বোধহয় আমি ঘরের দরজার কাছে ঢলে পড়ে গিয়েছিলাম। পরদিন সকালে বারডেহে ট্রেনে যখন উঠলাম তখনও পুরোপুরি সুস্থ হয়নি। পোর্টার জগমোহন আমাকে ট্রেনে তুলে দিয়েছিল। ওর কাছেই শুনেছি রাত 10টার ওই এক্সপ্রেস ট্রেনের তলায় গত 5 বছরে 3 জন সুসাইড করেছে। মাস্টারজি, রিজমোহন শ্রীবাস্তব আর রামাইয়া। যখন বেঁচে ছিল তখন ওরা কেউ কাউকে খুব একটা চিনতো না, কিন্তু মারা যাওয়ার পর কোনো রাতে ওরা 3 জন দেখা দেয় ওই ভাঙাচোরা ঘরটায়। তারপর একসঙ্গে ঝাঁপ দেয় ওই ভুতুরে এক্সপ্রেস ট্রেনের তলায়। এইসব জগমোহনের গা শোয়া হয়ে গেছে। তবে ট্রেনটাকে সে কখনো চোখে দেখেনি, শুধু তার শব্দ শুনেছে।